সবাইকে আমন্ত্রণ, সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। জামায়াতের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যাশিত নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে। দলটির নেতাদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তা দেখে ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল চলছে। কদিন বাদেই নির্বাচন, মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ। দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিংয়ের আয়োজন করে। গুলশান অফিসে মুখপাত্র মাহাদি আমিন জানান, পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটাকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস কাম্য নয়। আমরা আনন্দিত যে জামায়াতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা আগে তো জানতাম না। ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। আশা করি উনি আরো কিছু বলবেন আমাদেরকে, মুক্তিযুদ্ধে আর কি কি হয়েছিল ওগুলো তো বলতে পারেন। দেশে নতুন করে কোনো রকমের বিভক্তি প্রত্যাশিত নয় বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পর বুধবার বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলসবার্গ ময়দানে বক্তব্য রাখবেন তিনি। 20 বছর পর নেতার আগমন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসছেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে বরিশাল বিভাগের 21 আসনের বিএনপি ও জোট প্রার্থীদের। জনসভা শেষে ফরিদপুর সফর করবেন তারেক রহমান। সেখানেই সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। দেশের টাকা যারা বাইরে পাচার করেছে, ক্ষমতায় আসলে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে এক জনসভায় জামায়াতের আমির বলেন, চোরাই পথে আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না। কিশোরগঞ্জের মাটিতে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। প্রথমবারের মতো বড় জামায়াত থেকে নিজেদের অবস্থান জানান দিল দলটি। জনসভা মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাই পথে আর কাউকেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। তো মাঘ মাসে যদি মাথায় এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন, 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না, এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই।
আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফ্যাসিবাদের দূষণদের সাথে নাই। দুপুরে দিনের শেষ জনসভায় গাজীপুরের রাজবাড়ী মাঠে অংশ নেন জামায়াত ইসলামীর আমির। এ সময় গাজীপুরের শিল্পাঞ্চলকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কাজ নিজের গড় থেকে শুরু করতে হবে, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোট ডাকাতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ডাক্তার শফিকুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ। কিশোরগঞ্জ ময়মনসিংহ হয়ে গাজীপুরের রাজবাড়ী মাঠ। জামায়াত আমিরের আগমনকে ঘিরে উজ্জীবিত এখানকার নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছেন এই সমাবেশের প্রভাব পড়বে আগামী নির্বাচনের ব্যালট বাক্সে। আর জামায়াতের আমির ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ গঠনে দিলেন ঐক্যের বার্তা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, আর তাই গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসন্ন গণভোটের প্রচার এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, জুলাই সনদে এমন কিছু বলা হয়নি যা দেশের নাগরিকদের অধিকার সংকুচিত করবে, বরং জুলাই জাতীয় সনদ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। বলেন, এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে সে বিষয়টি সনদে উল্লেখ করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জাতি 54 বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ধারে কাছে যেতে পারেনি, আর এই জন্যই এই গণভোট। কথিত নির্বাচনের নামে বাংলাদেশে যে তামাশা হয়েছে, সেই তামাশা হয়েছে এক ব্যক্তির ইচ্ছা। বিশ্বাস করুন, এক ব্যক্তির ইচ্ছা। কারণ এই তামাশা করা সম্ভব হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করার মধ্য দিয়ে। একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে এই 6 মাস তাহলে দেশ কারা চালাবে। খুব পরিষ্কার, সংসদ নির্বাচন হবে, সংসদ সদস্যরা তাদের বর্তমান সংবিধান অনুযায়ী যথাসময়ে শপথ গ্রহণ করবেন, দায়িত্ব গ্রহণ করবেন, সংবিধানের অধিবেশন বসবে। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী, সমর্থক। নাটোর 2 আসনে নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার নেতাকর্মীরা। ভোটারদের বাড়ি গিয়ে শুনছেন তাদের সমস্যার কথা। এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেন, এদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক, দেশের সংকটের সময় মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়ায় তারা। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। এদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে নাটোর 1 আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের। মঙ্গলবার বিকেলে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রার পথে নেয়ার সুযোগ এসেছে। 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে সেই যাত্রায় সারথি হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগে আনোয়ার হোসেন মোল্লা দাবি করেন, রাতের আধারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকরা তার নির্বাচনী ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলছে এবং কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখাচ্ছে। এছাড়া পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সময়ও কাটছে চরম ব্যস্ততায়। বিকেলে গলাচিপায় নির্বাচনী সভায় ভোট প্রার্থনা করেন। সরব রয়েছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। এদিকে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর অভিযোগ করেছেন, তার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দেওয়ার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে একজন আটকের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি। মঙ্গলবার রাতে শহরের শোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি নির্বাচনী কার্যালয়ে ব্রিফ করেন এই আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, অবৈধ ভোটের সিল তৈরির ঘটনায় আটককৃত সোহেল রানা জামায়াতের কর্মী। অ্যানি আরও বলেন, আর কোনো জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে সেসব চিহ্নিত করে আগে থেকেই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। সিলের পাশাপাশি ব্যালটও বানানো হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান বিএনপির এই প্রার্থী। এসব অপকর্মে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে, আমরা যতটুকু শুনেছি জানি, জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদবিও রয়েছে। এই ৬টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কবজা রয়েছে। পে কমিশন প্রক্রিয়া সময় সাপেক্ষ, তাই বাস্তবায়ন করতে না পারলেও অন্তর্বর্তী সরকার এ নিয়ে সুপারিশ এবং বাজেটে অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার সহ নতুন কিছু করতে গেলে বাংলাদেশের মতো জায়গায় কাজ করা কঠিন, কেননা কাজের প্রক্রিয়া অনেক জটিল, সেই সাথে আছে হস্তক্ষেপের প্রবণতা। তিনি জানান, এস আলম গ্রুপের অর্থ পাচার সংক্রান্ত সালিসি মামলা আইনিভাবে মোকাবেলায় ব্রিটিশ ফার্মের সাথে চুক্তি হচ্ছে। দাবি করেন, অর্থনীতি সন্তোষজনক পর্যায়ে রেখে যাচ্ছেন, এতে পরবর্তী সরকারে তেমন কোনো অসুবিধা হবে না। এই সরকারের সর্বোচ্চ ঋণ করলেও শোধও করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা। যে কোনো একটা পে কমিশন করতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগে। আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো, এটা প্রসেস আছে কমিটি, ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি, করতে তারা পর্যালোচনা করবে। এই জন্য বাজেটের যে ফেজ ওয়াইজ করবে সেটাও সংস্থান করে যাচ্ছি। ক্যাপাসিটি চার্জের নামে বিগত সরকারের আমলে লুটপাট হয়েছে। অন্তর্বর্তী সরকারও বিদ্যুৎ খাতের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি। রাজধানীতে গোলটেবিল আলোচনায় এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু। জ্বালানি সংকট কমাতে গ্যাস অনুসন্ধানের উপর জোর দেন বিইআরসি চেয়ারম্যান। এই খাতে বিনিয়োগ বৃদ্ধিরও তাগিদ দেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতই দেশের অর্থনীতির মূল শক্তি, তাই আগামী দিনে দেশের এই খাত কিভাবে পরিচালিত হবে তা নিয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। উঠে আসে নানা মত। এভিডেন্সের ভিত্তিতে আমরা এই কন্ট্রাক্টগুলো এই সরকার আমলে বাতিল করতে হবে। সরকার বারবার করে আমাদেরকে বলছে যে যেটা প্রাইস কমানোর জন্য, এত যে স্পেয়ার ক্যাপাসিটি আছে, এই স্পেয়ার ক্যাপাসিটি আমরা কাজে লাগাতে পারবো না, কারণ সেখানে গ্যাসের পাইপলাইন নাই, FSRU নাই, এই নাই সেই নাই। বিশেষজ্ঞরা বলেন, সাধারণ মানুষ কম খরচে বিদ্যুৎ চায়, তাই টেকসই সমাধানে নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিতের পরামর্শ তাদের। 1.5 বছর কিন্তু চলে গেল, কি দেখেছি আমি জানি না। এরকম করে যদি আরো 1.5 বছর এরকম পার হয়ে যায় নতুন সরকার, তাহলে বাংলাদেশের খবর আছে। আমাদেরকে ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। কোনো অবস্থাতে 10 টাকার নিচে বিদ্যুৎ দেওয়া যাবে না। সো এই রিয়েলিটি আমাদের মানতে হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে বাতিল করতে হবে, পাশাপাশি কমাতে হবে দুর্নীতি। কমিটমেন্টের পাশাপাশি নীতির কঠোর প্রয়োগ হওয়া উচিত। দল বিবেচনায় যাতে এটা না হয় যে অমুক দলের নেতা সুতরাং তাই এটা করলাম, এটা হচ্ছে অতীতে হয়েছে, সামনে যাতে এটা না হয়। আর অ্যাক্টিভ ডিমান্ড 16,000 মেগাওয়াট, তার সঙ্গে আমি যে 20% যদি অ্যাড করি, অর্থাৎ 19,000 মেগাওয়াট যদি আমার থাকে, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট। ফলে এর আগে বাড়তি যেটুকু আছে পুরোটাই এটা অপ্রয়োজনীয় বিনিয়োগ। বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, এতদিন বাপেক্সকে ব্যবহার করা হয়নি। আমার দলের কেউ যদি মনে করে থাকে গভর্নমেন্টে গেলে বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না, কেননা আপনি যেদিকেই যাবেন সেদিকে ফিনান্সিয়াল ক্রাইসিস।
শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার মামলার যুক্তিতর্ক শেষ। রায় ঘোষণার দিন 15 ফেব্রুয়ারি ধার্য করবেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। এই মামলায় সাক্ষ্য দেন 14 জন। এদিকে জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে 23 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে 2টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ মোট 10 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। শহীদ ওসমান হাদী হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি এবং অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ জাবের প্রধান উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, মামলার বাদী হওয়া সত্ত্বেও তাকে তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না, বরং গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জাবের। বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত না হলে এর দায় নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেই নিতে হবে। বরিশাল 1 আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক সাড়া পাচ্ছেন বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। সোমবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আগুইলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসব এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষের ঢল নামে এলাকাবাসী জানায়, এম জহির উদ্দিন স্বপনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত, এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও মেরামতের দাবি সহ বিভিন্ন বিষয় প্রার্থীর সামনে তুলে ধরেছেন স্থানীয়রা। এদিকে দাবি দেওয়া পূরণের আশ্বাসের পাশাপাশি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিভাবক হিসেবে ঘোষণা দেন বরিশাল 1-এর ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে 6 কোটি 31 লাখ টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। ঢাকা গণপূর্ত বিভাগ 4-এ কর্মরত থাকাকালে গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। অভিযোগ রয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের W1 প্যাকেজের কাজ কোনো ডিপিপি আর ডিপিপি বা হোপ অনুমোদন ছাড়াই বিধি বহির্ভূতভাবে 8টি প্যাকেজে ভাগ করা হয়। এই বিভাজনের মাধ্যমে 23-24 বছরে ইজিপির মাধ্যমে প্রায় 6 কোটি 32 লাখ টাকা ব্যয় দেখানো হলেও তদন্তে কাজের বাস্তব অস্তিত্ব নেই। নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া অন্য 8টি প্রতিষ্ঠানের নামে বিল পরিশোধের প্রমাণ মেলে। এসব অভিযোগের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এন মোহাম্মদ গ্রুপের সেলস কনফারেন্স 2026। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে কনফারেন্স হয়। এন মোহাম্মদ সম্ভাবনার নতুন বিশ্বাসের শিরোনামে আয়োজিত হয় এই সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 600 জন সেলস পারসন অংশ নেন। 2025 সালের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা ও সেরা পারফরমেন্সের ভিত্তিতে কর্মীদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, ডিলার ও সেলস টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন। ইতালিয়ান নির্মাণ শৈলীর আধুনিক সব বাথওয়্যার নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন ব্র্যান্ড এক্স বাথওয়্যার। রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে জানানো হয়, বেসিন, কমোড, প্যান সহ এক্স বাথওয়্যারের প্রতিটি পণ্যে ইতালিয়ান নকশা ও আন্তর্জাতিক মানের কারিগরি উৎকর্ষ নিশ্চিত করা হয়েছে। মূলত আবাসিক প্রকল্প, হোটেল ও বাণিজ্যিক স্থাপনা মাথায় রেখে এসব পণ্য বাজারজাত করা হবে। দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পের চাহিদা মেটাতে ব্র্যান্ডটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। দর্শক, এই ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।